একদিনে হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু। চট্টগ্রাম মেডিকেলে হাম নিউমোনিয়ায় 36 দিনে শতাধিক শিশুর প্রাণহানি, ওয়ার্ডে নেই তিল ধারণের ঠাঁই। জামালপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে 3 জনের মৃত্যুদণ্ড। নেত্রকোনায় ধর্ষকের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহর 3 দিনের রিমান্ড। বগুড়ায় হবে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান বাহিনীর ঘাঁটি এবং ফ্লাইং একাডেমি, বললেন বিমানমন্ত্রী। প্রসার হবে কৃষি ও পর্যটনের, রানওয়ে প্রশস্ত করতে শিগগিরই জমি অধিগ্রহণ। প্রায় 2 বছর ধরে বেহাল চট্টগ্রামের ইপিজেড থেকে ফ্রি পোর্ট সড়ক। প্রতিদিন কয়েক লাখ মানুষের ভোগান্তি, সংস্কার না হয় ক্ষুব্ধ নগরবাসী। এই রাস্তা দিয়ে চট্টগ্রামের ইপিজেডের হাজার হাজার গার্মেন্টস কর্মীরা যায় সকালবেলা বিকেলবেলা, আর খুবই ভোগান্ত। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কষ্ট পাইতেছি, রাস্তাটা নিয়ে আইজা পড়াই কতটা বছর। এবং পূর্বাঞ্চলের বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবকাঠামোগত সংকট। ধান ওঠানামায় নেই জেটি সুবিধা, আবাসন বিশ্রামাগার নির্মাণের দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাজি। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1524 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, হামে মৃত্যুর 12 জনের মধ্যে 6 জনই ঢাকার হাসপাতালগুলোতে। হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়ালো 335 জনে। আক্রান্তের সংখ্যাও 51,000 ছাড়িয়েছে। এদিকে 5 মে থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সের 3.5 কোটির বেশি শিশু টিকা দেয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে হাম ও নিউমোনিয়া পরিস্থিতি। গত 36 দিনে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 400 শিশু। শয্যা সংকটে এক বেডেই 2-3 জনকে থাকতে হচ্ছে। এদিকে আক্রান্তদের মধ্যে শিশুদের পাশাপাশি বড়দের সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা জানান, অপুষ্টি ও টিকা কার্যকরে বিলম্বের কারণে টিকা দেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে 70 জন ভর্তি সহ মোট রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1010 জনে। ফয়সাল করিমের প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। একটি বেডেই চিকিৎসা নিতে হচ্ছে 2 থেকে 3 শিশুকে। নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হাম পরবর্তী নিউমোনিয়া পরিস্থিতি নিয়েও। চিকিৎসকরা জানান, গত 36 দিনে এখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 59 শিশু, আর নিউমোনিয়া সহ হিসেব যোগ করলে এই সংখ্যা হবে শতাধিক। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের 2টি ইউনিট আর হাম ওয়ার্ড মিলিয়ে এখন ভর্তি প্রায় 400 শিশু। আইসিইউতে লড়ছে 20 জন। প্রতিদিন গড়ে শতাধিক নতুন রোগী এলেও শুধু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে 30 থেকে 40 জন শিশু। প্রথমে গায়ে জ্বর ছিল, 3-4 দিন ধরে অনেক গায়ে জ্বর থেকে এগুলা দেখা দিছে। নিয়ে আসছি ওদেরকে দেখাইছে, বলতেছে যে হাম রোগ। আক্রান্তদের বড় অংশই 9 থেকে 15 মাস বয়সী। তবে এবার বড়রাও রেহাই পাচ্ছে না। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। মাথা ব্যথা, বুক ব্যথা এগুলা, আর হচ্ছে এখানে র্যাশ উঠছে, এগুলা পাল্লা পায়খানা, তারপর বমি, কাশি, তারপরে এই যে গুড়া কিগুলো উঠে গেছে। হাম পরবর্তী নিউমোনিয়ায় শিশুদের সুস্থ হতে দ্বিগুণ সময় লাগছে। একজন রোগীকে 60 লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে। সীমিত লোকবল ও আইসিইউ সুবিধা নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আইসিইউ আসলে চাইলে হুট করে একটা শিশুদের আইসিইউ আসলে বাড়ানো যায় না। এখানে ইকুইপমেন্টগুলো আলাদা, ফ্যাসিলিটি আলাদা, আইসিইউ সেটিং আলাদা, যার কারণে একটু আমাদের বেড সংকট আছে। হয়তো রোগীরা বলতে পারে যে আমরা আইসিইউ তারা পাচ্ছে না। তিনি জানান, টিকা দেওয়ার পরও আক্রান্ত হয়ে আসছে অনেক শিশু। এক্ষেত্রে টিকা কার্যকর হতে 2 সপ্তাহ সময় লাগা ও অপুষ্টিজনিত সমস্যা দায়ী বলছেন তিনি। যে বাচ্চাটা ধরেন হয়তো 14 বা 20 দিন আগে টিকা দিয়েছে, তার শরীরে ভাইরাসটা আরো 8-10 দিন আগে হয়তো ঢুকে গিয়েছে। তার ইমিউনিটি তৈরি হওয়ার আগেই তার ডিজিজটা তৈরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 70 জন শিশু। এ পর্যন্ত উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 1010 জনে। পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে 95 জন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।
জামালপুরে ধর্ষণ সহ আলাদা ৩ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2024 সালে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে কয়েকজন যুবক। পরে এই ঘটনায় মামলা হলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামি শিপন ইব্রাহিম ও ইউসুফ আলীর মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া জামালপুর সদরের বাঁশচড়াই কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং 2 লাখ টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি দেওয়ানগঞ্জ উপজেলায় এক ধর্ষণ মামলার রায়ে হৃদয় মিয়াকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের পর 11 বছরের শিশুর অন্তঃসত্ত্বা হবার ঘটনা গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মদন থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাত 3টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে র্যাব 14 এর একটি দল। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিক্ষা প্রতিষ্ঠানে থামছে না শিক্ষার্থীদের যৌন হয়রানি। এসব ক্ষেত্রে গ্রেপ্তার হলেও বেশিরভাগ ঘটনার বিচার হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নিপীড়নের শিকার 90% শিক্ষার্থী নানা ভয়ে অভিযোগ করেন না। সমাজ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সোচ্চার হতে হবে, আর আইনের শক্ত প্রয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধ করতে পারে। জাহিদ হাসান জানাচ্ছেন বাকিটা। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 23 এপ্রিল মামলা করা হয়। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করা হয় 15 দিন পর। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে ওই শিক্ষক। মামলা সূত্রে জানা যায়, গেল বছরের 2রা নভেম্বর মাদ্রাসা ছুটি হলে ভয় দেখিয়ে 11 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এভাবে একাধিকবার ধর্ষণ করে ওই মাদ্রাসা শিক্ষক। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এর আগে 2019 সালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে এক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে র্যাবের হাতে আটক হন ওই শিক্ষক। আর এই ঘটনার সূত্র ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলামিনকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। ধর্ষণ ছাড়াও ছেলে শিক্ষার্থীদের মাদ্রাসায় বলাৎকারের অভিযোগ রয়েছে। 2025 সালের 9 সেপ্টেম্বর বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে আটক হয় মাদ্রাসা শিক্ষক আব্দুল মুন্নাফ। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের শিকার 90% শিক্ষার্থী নানা ভয়ের কারণে অভিযোগ করেন না। সমাজ বিশ্লেষকরা মনে করেন, শিক্ষাদান পদ্ধতি অভিভাবকদের শক্ত অবস্থানেই পারে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা করতে। অনেক ক্ষেত্রেই আমরা ধর্মীয়ভাবে অসম্ভব রকমের সচেতন, কিন্তু নৈতিকভাবে ঠিক ততটাই অসচেতন। যখন সন্তান বাড়ি ফিরে বলছে শিক্ষক কোনো না কোনোভাবে তাকে ব্যাড টাচ করছে কিংবা ব্যত্রাঘাত করছে, যেটাই হোক নিপীড়নের শিকার হচ্ছে, আমরা বাবা মারা ধরে নেই সে পড়তে চায় না বলে সে শিক্ষকের নামে বদনাম করছে। এই ধারণা থেকে বের হতে হবে। বাচ্চারা যখন নিপীড়নের কথা বলছে তখন বাবা মাকে সেটা আমলে নিতে হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, মামলার তথ্য উপাত্তের দুর্বলতা ও উপযুক্ত শাস্তি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন কমছে না। সামগ্রিকভাবে যেগুলো হচ্ছে এগুলো আসলে খুবই ঘৃণ্য অপরাধ আমি মনে করি। যে এটাকে ধামাচাপা না দিয়ে এটা এক্সাম্পলারি একটা পানিশমেন্ট যদি 2-1টার হয়, এটা একটা ইনস্টেন্স হলে এটা আরও 10টা ক্ষেত্রে এটার সুফল আমরা পাবো। সামাজিক অবস্থান থেকে বিচার করবেন না, যার সাথে বিচার করবেন এভিডেন্সের আলোকে। আইনজীবী হিসাবে বলেন, অভিভাবক হিসাবে বলেন, এটাকে আপনার মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী চলতি বছরে 4 মাসে 1028 জন নারী ও শিশু যৌন নির্যাতনের
শিকার হয়েছে। 7 বছর আগে ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত যৌন নিপীড়নের প্রতিবাদ করায় তার প্রাণ দিতে হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা, তবুও থামছে না এই ব্যাধি, যা দিন দিন মহামারী আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন আইনের সঠিক প্রয়োগ এবং কঠোর শাস্তি দেওয়া হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থারও কিছুটা পরিবর্তনের মাধ্যমে এ ধরনের যৌন নিপীড়ন এবং শিক্ষার্থীদের নানান ধরনের নিপীড়ন থেকে মুক্তি দেওয়া সম্ভব হতে পারে। জাহিদ হাসান, এখন, ঢাকা। বরিশালে নিখোঁজ হওয়া 7ম শ্রেণীর ছাত্র সৌরভ দাস শানকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সৌরভ দাস শানকে কাউনিয়া থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় নিখোঁজ সৌরভ দাস শান গত 2 মে রাতে মায়ের মোবাইল নিয়ে বের হয়ে বরিশালের ভাটিখানা মন্দিরের সামনে যায়। এ সময় একটি বিকাশের দোকান থেকে 8,500 টাকা উত্তোলন করে। সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন শান। তবে শান জানায় খিচুড়ির অর্ডার দেওয়ার পর এক ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এরপর থেকে তার আর কিছু মনে নেই। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান সহ সংশ্লিষ্টরা বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে তারা জানান, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান বাহিনী ঘাঁটি এবং ফ্লাইং একাডেমি হবে। রাজীব সেলিম জানাচ্ছেন বাকিটা। 2000 সালে প্রতিষ্ঠার পর থেকেই পাইলট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বগুড়া বিমানবন্দর ব্যবহার করছে বিমান বাহিনী। তখন থেকেই বাণিজ্যিকভাবে আকাশপথে বগুড়াকে যুক্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বগুড়ায় প্রথম সফরে বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান বিমানবন্দরের এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে জানান, এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে দ্রুত বিমানবন্দর চালু করা হবে। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানে বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি ও পর্যটনকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের সাথে আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ার বিমানবন্দর চালু করা হচ্ছে। বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই 4,500 ফিটের রানওয়েকে 10,500 ফিটে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ শুরু হবে বলে জানান দুই প্রতিমন্ত্রী। এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে। আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং বগুড়াবাসীর দাবি অনুযায়ী আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা। বিমানবন্দর পরিদর্শনের সময় মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাজীব সেলিম, এখন, বগুড়া। নিয়োগপত্র প্রদান ও বেতন বাড়ানোর দাবি মেনে নেয় ধর্মঘট প্রত্যাহার করেছে প্রাইম মুভার ও ট্রেলার চালকরা। মালিকপক্ষ, শ্রমিক ইউনিয়ন ও পুলিশ প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনের নেতারা। বিকেল 5টার পর থেকে ট্রেলারে করে ইপিজেড থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন শুরু হয়। এর আগে সোমবার বেতন বৃদ্ধি ও গাড়ি চালানো, অগ্রিম খরচ ও পরিচয় প্রদান সহ বিভিন্ন দাবিতে বন্দর থেকে ইপিজেডে পণ্য পরিবহন বন্ধ করে দেয় প্রাইম মুভার ও ট্রেলার চালকরা। এতে চট্টগ্রাম বন্দরে শিল্পের কাঁচামাল নিয়ে আসা কয়েকশো আমদানি কন্টেইনার আটকা পড়ায় ক্ষতির মুখে পড়েন শিল্প মালিকরা। সে সঙ্গে রপ্তানি কন্টেইনার বন্দরে প্রেরণের সমস্যায় পড়তে হয়। প্রায় 2 শতাধিক রপ্তানি কন্টেইনার পড়ে থাকে কারখানায়।
দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। প্রায় 2 বছর ধরে বেহাল দশা চট্টগ্রামের ইপিজেড থেকে ফ্রি পোর্ট পর্যন্ত প্রধান সড়কের 1.5 কিলোমিটার অংশ। গুরুত্বপূর্ণ এই সড়ক হয়েই প্রতিদিন বিমানবন্দর, 2টি ইপিজেড, চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে কয়েক লাখ মানুষ। যানজট, ভোগান্তি, দুর্ঘটনার আতঙ্ক এই পথের যাত্রীদের নিত্যসঙ্গী। 2 বছরেও মেরামত বা সংস্কারেও চোখ না নেয় ক্ষুব্ধ মানুষ। চসিক বলছে, অন্য সংস্থা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করায় এ সড়ক সংস্কার সম্ভব নয়। দুর্ভোগের জন্য সিডিএআর ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন মেয়র। শোয়েব রহমানের প্রতিবেদন। ইপিজেড এলাকার MA আজিজ সড়ক। এই সড়ক যুক্ত করেছে চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও কেইপিজেড সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে। নগরীর প্রধান এই সড়কের ইপিজেড অংশ গত 2 বছর ধরে পরিত্যক্ত। বাধ্য হয়ে কারো আসতে হলে আতঙ্কে এ পথ পাড়ি দেন। প্রশ্ন হলো, কেন এ দীর্ঘ সময়েও মেরামত বা সংস্কার হয় না সড়কের 1.5 কিলোমিটার অংশ? এই সড়ক ধরে আশেপাশের হাজার হাজার মানুষ ছাড়াও ইপিজেডের লাখ লাখ শ্রমিক দৈনিক যাতায়াত করেন। বিধ্বস্ত সড়কের বড় বড় গর্তে পড়ে নাকাল হচ্ছেন যানবাহন চালক আর যাত্রীরা। সড়কে পাশাপাশি চলছে পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক, বাস এবং ছোট যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করছে না। এতে দিনে দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। দুর্ঘটনা ঘটে, অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, নষ্ট হয়ে যায়। সাধারণ জনগণ আমরা বড় বিপদের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা করতে পারে। বিধ্বস্ত এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কেই অকেজো হয়ে বন্ধ হচ্ছে যান চলাচল, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটও। ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার ব্যবসা, শিক্ষা কিংবা সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোও। এই রাস্তা দিয়ে চট্টগ্রামের ইপিজেডের হাজার হাজার গার্মেন্টস কর্মীরা যায় সকালবেলা বিকেলবেলা, আর খুবই ভোগান্ত। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কষ্ট পাইতেছি, রাস্তাটা নিয়ে আজ পড়াই কতটা বছর, কিন্তু রাস্তার কোনো কাজ আজ পর্যন্ত শেষ করতে পারতেছে না। সড়কের পাশেই মাটির স্তূপ জমিয়ে সেখানে চলছে এক্সপ্রেসওয়ের লুপ তৈরির কর্মযজ্ঞ। পাশেই চলছে ফুটপাত, নালা নির্মাণের কাজ। ফলে সড়কের পাশাপাশি পায়ে হেঁটে যাতায়াতও দুর্বিষহ হয়ে উঠেছে। সিটি কর্পোরেশন বলছে, এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কর্পোরেশন এর গাফিলতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানে র্যাম নামার কারণে গিয়ে তারা আসলে এই মাটিগুলো জমিয়ে রেখেছে এবং সেখানে রাস্তাটার কাজও আমরা করতে পারছি না। আমরা তাদেরকে কালকে ডেকেছিলাম এবং স্ট্রংলি আমি বলেছি যে 2-3 দিনের মধ্যে তারা যাতে ওখানগুলো মাটি সরিয়ে দেয়, আমরা সে র্যাম করুক না করুক, আমরা সেখানে রাস্তা করে দেব। এটি ছাড়াও নগরীর অক্সিজেন কোয়াশ সড়ক, কালুরঘাট বিসিক সড়ক সহ কয়েকটি সড়কের এখন এমন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটির এখন এমনই কঙ্কালসার দশা। সড়কের বিভিন্ন অংশে পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা রীতিমতো মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি এলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। দুর্ভোগ যখন চরবে, তখন সড়ক সংস্কারে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষুব্ধ এই পথে যাতায়াতকারী হাজারো মানুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের জল সীমানায় মহড়া চালিয়েছে কোস্টগার্ড। পাশাপাশি সমুদ্রে ও সীমানায় ড্রোন ব্যবহার ও গোয়েন্দা নজরদারি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদী ও সাগরে এই মহড়া চলে। কোস্টগার্ড জানায়, 2026 সালে চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবছর কোনো বিদেশি জাহাজে জলদস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। এমনকি 2025 সালে চুরি হওয়া কয়েকটি জাহাজের মালামাল অল্প সময়ে উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া মাদক চোরাচালান রোধ, মানব পাচার বন্ধে কঠোর নজরদারি রেখেছে কোস্টগার্ড, যে কারণে চট্টগ্রাম বন্দর একটি নিরাপদ বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও জানায় কোস্টগার্ড। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সারা দেশের মতো কুমিল্লা সীমান্তেও নজরদারি এবং টহল বাড়ানো হয় বলে জানিয়েছে বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন এবং তার পরবর্তী ঘটনা ঘিরে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় এই তৎপরতা বৃদ্ধি করে বিজিবি।
যেসব এলাকা দিয়ে অতীতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সেসব জায়গায় বাড়তি নজরদারিতে আনা হয়েছে। পার্শ্ববর্তী এলাকায় সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 106 কিলোমিটার দীর্ঘ কুমিল্লা সীমান্তের মধ্যে আদর্শ সদর ও 14 গ্রাম এলাকাকে অধিক গুরুত্ব দিচ্ছে বিজেপি। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সীমান্তে জোরদার করা হয়েছে টহল, বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা। ব্রাহ্মণবাড়িয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি আশুগঞ্জের ধানের মোকামে। ধান ওঠানামার জন্য নেই জেটি সুবিধা, এছাড়া আবাসন সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্তের ব্যবসায়ীদের। শ্রমিকদের জন্য নেই বিশ্রামাগার। এই অবস্থায় পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই ধানের বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি ব্যবসায়ীদের। আজিজুল সঞ্চয় জানাচ্ছেন বাকিটা। মেঘনার ভিউসি ঘাটে প্রতিদিন ভোর থেকে শুরু হয় শ্রমিক ব্যবসায়ীদের হাক। এরপর বিকেল পর্যন্ত ধান বেচাকেনা। মৌসুমে প্রতিদিন প্রায় 1 লাখ মন ধান কেনা বেচা হয় দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে। মুকামে কর্মসংস্থান হয়েছে কয়েকশো শ্রমিকের। এছাড়া মুকাম ঘিরেই গড়ে উঠেছে প্রায় 250 চালকল, যেগুলোতে কাজ করছেন আরও কয়েক হাজার শ্রমিক। আর চালকলগুলো থেকে প্রতিদিন বাজারজাত হচ্ছে অন্তত 10 কোটি টাকার চাল। ধানের মুকাম স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করলেও এখানে নেই প্রয়োজনীয় অবকাঠামো, যেটি না থাকায় নৌকা থেকে ধান ওঠানামা এবং ঝড়ের সময় ধান বোঝাই নৌকা রাখা নিয়ে বেগ পেতে হয়। আবাসন সুবিধা না থাকায় নৌকাতেই রাত কাটায় হাওড় থেকে ধান নিয়ে আসা ব্যবসায়ীরা। তো জ্বর তুফান হইলে নৌকা দিয়ে সেভ করার মতো কোনো একটা পরিবেশ নেই এখানে। আমরা যে আরেকদারের করোনা ধান বেশি এরা নিজস্ব ঘর তোর আছে অনেক হাই। একবার আমরা টেয়া কাটটা নিয়েছে তাতে টেয়া কাটটা লাগে প্রতি নৌকাতে একটা ব্যবহারটা 2000 2500 টেয়া লাগে। আমরা একদিন থেকে 2 দিন থেকে এরকম। আমরা চাই এখন যদি নৌকা লাড়া বড় আর নৌকা দিন আইলে দিন খারাপ থাকলে নৌকা লাহার যদি একটা হারি করা হয় তখন আমরা বিরাট একটা সুবিধা পাবো। পর্যাপ্ত জেটি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে মুকাম সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতি আরও গতি পাবে বলে আশা ব্যবসায়ীদের। 60-70% ধান আমরা সংগ্রহ করি হাওর, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট সহ হাওরের ম্যাক্সিমাম ধানটা এগালার মাধ্যমে সরবরাহ হয়। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার যাতে আমাদের এই উন্নয়নগুলা বিশেষ করে জেটি সহ কাঙ্ক্ষিত উন্নয়নগুলা দ্রুত সমাধান করে দেয়। মুকাম সম্প্রসারণ এবং শ্রমিক ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমাদের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা মতবিনিময় করব এবং মতবিনিময় করার পর তাদের যে সকল বিষয়ে তাদের দরকার সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হাওড়াঞ্চলের অন্তত 7 জেলার কৃষকের ধান মুকামে এনে বিক্রি করেন ব্যবসায়ীরা। এখানে পাওয়া যায় বিয়ার 28, 29 ও মোটা জাতের ধান। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বরিশাল মহানগরের বাসিন্দাদের সেবা দেওয়ার প্রধান কেন্দ্র সিটি কর্পোরেশন ভবন এখন নিজেই অসুস্থ। 80-র দশকে নির্মিত এই পুরাতন ভবনের ভেতরের দেয়ালে ফাটল আর ছাদ থেকে পলেস্তরা খসে পড়া এখন নিত্যদিনের ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। মাহমুদ নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল সিটির ফজলুল হক অ্যাভিনিউ রোডে 46% জমির উপর 80-র দশকে দোতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন করা হয় 1990 সালে এবং 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হয়। মেঝেতে খসে পড়া কংক্রিটের বড় বড় টুকরো, ভেঙে গেছে দরজার গ্লাস, ভীম কলাম ও ছাদে ফাটল। সিটি কর্পোরেশনের দোতলা ও 3 তলার বিভিন্ন শাখায় একই চিত্র। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা কর্মচারীরা কাজ করলেও দুর্ঘটনা আতঙ্কে দিন কাটছে তাদের। 36 বছরের পুরনো বরিশাল সিটি কর্পোরেশন বয়সের ভারে এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। প্রতিনিয়ত দেয়ালে ফাটল এবং পলেস্তারা খসে পড়া যেন জানান দিচ্ছে বড় কোনো দুর্ঘটনার আগাম বার্তা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তাই দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা। এই যে প্রত্যেকটা ভবনে ফাটল ধরা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। অফিস করলে তো আমাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার ঝুঁকির মধ্যে আছে, আমাদের জীবনের নিয়ে শঙ্কা আছে।
প্রতিদিন প্রায় 4,500 মানুষ কাজে আসেন এই ভবনে। প্রতিনিয়ত ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানান্তরের বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। বিমের যে কংক্রিটগুলো একটা খুলে পড়ে নিচে বিশাল বড় বড় ধাপ করে পড়ে, আবার যখন তখন যে কোনো জায়গায় পড়ে যাচ্ছে, এই যে একটা অবস্থা হচ্ছে, আমরা বেশ আতঙ্কের ভিতরে আছি। এখানে হয়তো আর বেশিক্ষণ স্টে করা যাবে না। আমরা আমাদের আরও দু এক জায়গায় জায়গা আছে, নিজস্ব জায়গায় আছে, আমরা অন্য জায়গায় ভাবছি আর কি। জনবল ও সেবা বাড়লেও ভবনের সংস্কার হয়নি, উল্টো নকশার তোয়াক্কা না করে দোতলা ভবনকে 3 তলায় রূপান্তর করা হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো নগরীর নতুল্লাবাদে নতুন নগর ভবনের পরিকল্পনা ও নকশা পাশ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন প্রশাসক। আমাদের মন্ত্রণালয়ের কাছে এটা জানিয়েছি যে আমরা ঝুঁকির ভিতরে আছি। প্রতিটা স্টাফ কর্মচারী তারা ভয়ঙ্কর একটা অবস্থায়, সেদিন যেমন ঝড় হলো সেদিনও কিন্তু এখানে অনেক প্লাস্টার খসে পড়ছে, যার জন্য আমরাও চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমরা এটাকে সরিয়ে নিতে পারি। বর্তমানে মহানগরীর 30টি ওয়ার্ডের প্রায় 8 লাখ মানুষের সেবা দিচ্ছে বিসিসি। খুব দ্রুত সময়ের মধ্যে ভবনটি অন্যত্র স্থানান্তর করা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল। নোয়াখালীতে হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের 2 প্রকৌশলী সহ 6 কর্মকর্তাকে চাকরিচ্যুতর প্রতিবাদে লক্ষ্মীপুর নোয়াখালী ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্ল্যান্টের কর্মচারীরা। বিকেলে 3:45টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এই ঘটনা ঘটে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। আধা ঘন্টা বন্ধ থাকার পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের উঠিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানায় কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই 2 প্রকৌশলী সহ 6 কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে প্ল্যান্টের গেটে গিয়ে তারা এই খবর জানতে পারেন। প্ল্যান্টে কর্মরতদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ না করা, শ্রমিক আইন না মেনে বিনা নোটিসে শ্রমিক ছাঁটাই, চিকিৎসার অভাবে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান সহ প্ল্যান্টের অন্যান্য সুবিধা থেকে নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের লিচুর ইতিহাস 100 বছরের। ব্রিটিশ আমল থেকেই এখানকার চাষিরা লিচু চাষ করেন। চলতি মৌসুমেও ভালো ফলন ও দাম পেয়ে খুশি লিচু সংশ্লিষ্টরা। অর্গানিক এ সকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্তত 20টি জেলায়। প্রতি মৌসুমে পঙ্কবিলা গ্রামে অন্তত 2 কোটি টাকার লিচু বেচাকেনা হয়। আর এই গ্রামের লিচু চাষের সাফল্য দেখে পার্শ্ববর্তী গ্রামের চাষিরাও লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছে। ইমরান হোসেনের প্রতিবেদন। নড়াইলের চিত্রা নদীর পাড়ের গ্রাম পঙ্কবিলা এলাকাটি অনেক আগে থেকেই লিচু গ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে। মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু ব্যবসায়ী ও লিচু সংশ্লিষ্টদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে গ্রামটি। ভোর থেকে সন্ধ্যা অবধি অনেকে গাছের মগডালে বসে লিচু সংগ্রহ করছে, কেউ বা আবার সেই লিচু বাছাই করছে। অনেকে ব্যস্ত সেই লিচু গণনা করে প্যাকিং করায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গত 10 বছরের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। শতভাগ অর্গানিক এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত 20টি জেলায়। স্থানীয় বাজারে খুচরা 100 লিচু বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়, আর 2000 থেকে 3500 টাকায় পাইকাররা কিনছেন প্রতি 1000 লিচু। আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং দরা দামে বিক্রি হয় এবং প্রতিটা ঘরে ঘরে লিচু চাষ হয়। এখানে আজ থেকে আরো 1 সপ্তাহ আগে লিচু ভাঙা শুরু হয়ে গেছে। এখন লিচু হচ্ছে ওই যে আপনার সব গাছে গাছে লোক আছে। ফার্স্ট টাইম লাগে তো এই জন্য এখানে অনেক পাইকার আমাদের এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আমাদের এখানে লিচু নিয়ে যায়, বাজারজাত করি, মোটামুটি ব্যবসা একটা প্রফিট আসে। গ্রামটি অনেক আগেই লিচু গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। লিচু গ্রামের সাফল্য দেখে আশপাশের গ্রামে লিচু চাষ শুরু হয়েছে। আগামীতে এ চাষ আরও বাড়বে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে লিচু চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি, হাতে কলমে তাদের শিখাচ্ছি যাতে লিচু আবাদে কোনো সমস্যা না হয়। গ্রামটিতে এবছর বাণিজ্যিকভাবে 42 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মুজাফফর, চায়না 3 জাতের লিচু আবাদ করা হয়।
চলতি মৌসুমে এ সকল বাগান থেকে 400 থেকে 450 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য অন্তত 2 কোটি টাকা। এখন নড়াইল। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ, অবকাঠামোগত উন্নয়নের দাবি তাদের। মেসবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ায় ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহের কুঠিবাড়িতে বসেই রচিত গীতাঞ্জলি কাব্যই এনে দিয়েছে নোবেল আর বিশ্বকবির মর্যাদা। এখানেই জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানান স্মৃতি। এবারে বিশ্বকবির 165তম জন্মবার্ষিকীতে কুঠিবাড়িতে জাতীয়ভাবে 3 দিনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং রঙের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে প্রশাসন। এবারের আয়োজন ঘিরে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, অবকাঠামো উন্নয়ন সহ জাঁকজমকভাবে অনুষ্ঠান পালন করার দাবি তাদের। পাশাপাশি গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও রবীন্দ্রপ্রেমীদের। তার কবিতা এগুলো বাঙালির মনে যে চেতনা বা ভালো লাগার সৃষ্টি করে, এগুলো নিয়ে আরও অনেক গবেষণা কর্ম দরকার। যে এই 25শে বৈশাখকে উপলক্ষ করে এখানে আসা হয়, তার সাহিত্য এখান থেকেও আমাদের এই বাংলা থেকেও কিছু সৃষ্টি করেছে। গরিব থেকে মহান সমস্ত মানুষের ভিতরেই তার একটা প্রভাব পড়েছিল, জনপ্রিয়তা খ্যাতি অর্জন করেছিল। কবিতা, তারপরে উপন্যাস যেগুলো আমি পড়েছি সেগুলো যেন এখানে এসে মনে হচ্ছে সত্যি সেগুলো জীবন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় 3 দিনের জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠান সফলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুঠিবাড়িতে দায়িত্বরত এই কর্মকর্তা। এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এইবার কুষ্টিয়াবাসী একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রদর্শনী আর গ্রামীণ মেলা। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সহ কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এই অঞ্চলের মানুষের। এখন কুষ্টিয়া। সাভারে শুরু হয়েছে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026। বিকেলে সোবাহানবাগ এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। উদ্বোধনী খেলায় অংশ নেয় ছায়াবীথি লায়ন্স ও সোবাহানবাগ ডমিনেটর্স। মাসব্যাপী এই খেলায় মোট 12টি দল অংশগ্রহণ করবে। এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। এ সময় মাঠে বিপুল দর্শকের পাশাপাশি র্যাপচারের কোম্পানি কমান্ডার, সাভার থানা ও গোয়েন্দা পুলিশের ওসি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মাদক বিরোধী একটা প্ল্যাটফর্ম, এরা আমার সাথে আলাপ আলোচনা করছে মাদকের বিরুদ্ধে। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।